হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রেম আসক্তি। লিখেছেন রোজা জামান ফ্রেয়া। হান্টিং ব্ল্যাক হাউস। গ্রিসে এখন গভীর রাত, ঘড়ির কাঁটা তিনটে ছুঁই ছুঁই। হান্টিং ব্ল্যাক হাউসে একটি বিশেষ কক্ষ রয়েছে। রুমটি সম্পূর্ণ সাউন্ড প্রুফ, বেশ পরিপাটি করে রাখা। রুমটির ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন মোড়ানো কাগজ, বলতে গেলে একটি অফিস রুমের মতো। দেওয়ালে কালো আর লাল মিশ্রিত রং করা। পুরো রুমের চারদিকে ছোট ছোট হলুদ ল্যাম্প ঝোলানো আছে। উপরে বিশাল আকারের একটি ঝাড়বাতি ঝোলানো। রুমের এক পাশে একটি বুকশেলফ রাখা, তার পাশে বিভিন্ন ব্র্যান্ডের বিয়ারের শেলফ। এক পাশে কিছু সোফা সেট। একটা মাঝারি আকারের টেবিলের সামনে রকিং চেয়ারে বসে আছে ফারিস। পরনে তার সাদা শার্টের উপর কালো কোটে ব্লেজার আর গলায় টাই ঝোলানো। তার বাম হাতে পিস্তলের গ্রিপ শক্ত করে ধরে আছে। গম্ভীর মুখশ্রীতে ফুটে আছে একরাশ ক্লান্তির ছাপ, আর তার তীক্ষ্ণ নজর স্থির ব্ল্যাকবোর্ডে টানানো কিছু ছবির মধ্যে। লাল কালি দিয়ে মার্ক করা একটি ছবির ওপর। ছবিতে থাকা অগন্তুক বিলাসবহুল পোশাক পরে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে। ফারিসের হাতে থাকা ছোট তীরগুলো এক এক করে নিক্ষেপ করছে সেই ছবির উপর। ফারিস চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে যায় ব্ল্যাকবোর্ডের দিকে। প্যান্টের পকেটে দুহাত গুজে স্থির চোখে সেই ছবির দিকে তাকাতেই ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ বাঁকা হাসি রেখা ফুটে ওঠে। পকেট থেকে মোবাইল বের করে কাউকে ফোন দেয়। কিছু সময় রিং বাজে। কেটে যাওয়ার আগে ফোনটি রিসিভ হয়। ফোনের ওপাশে থাকা ব্যক্তি ঘুম ছাড়ানো কণ্ঠে বলে ওঠে, হ্যালো, কে? ওপাশে ব্যক্তির কণ্ঠ শুনতেই ফারিসের চোয়াল শক্ত হয়ে যায়। মৃদু ঠোঁট নাড়িয়ে শীতল গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মিস্টার লোকমান চৌধুরী ওরফে তিহান খান, রাইট? ফারিসের গম্ভীর কণ্ঠে বলা কথা শুনে অকান্তকের চোখে ঘুম ছুটে যায়। থতমত খেয়ে উঠে বসে শুকনো ঢুক গিলে অবাক হওয়া কণ্ঠে বলে ওঠে, আপনি কে বলছেন? অকান্তকে ভয় পেতে দেখে ফারিসের ঠোঁটের কোণে তীক্ষ্ণ বাঁকা হাসি ফুটে ওঠে। রিল্যাক্স স্যার, আমি টিভি মিস্ত্রি বলছি। শুনলাম আপনার রুমের টিভি নাকি নষ্ট হয়ে গিয়েছে। আপনি চাইলে আমি তা ঠিক করে দিতে পারি। ফারিসের কথা শুনে অগন্তক মুখ দিয়ে স্বস্তির শ্বাস ছেড়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, শালা এত রাতে ফোন দিয়ে মজা। রাখ ফোন বলে তীব্র শব্দ করে ফোন কেটে দেয়। মোবাইল রেখে পাশের সাইড টেবিল থেকে পানি গ্লাস নিয়ে ঠকঠক করে খেয়ে নেয়। ফারিস কান থেকে মোবাইল নামিয়ে পকেটে গোছে। অনেক ঘুমিয়েছিস, বাকি ঘুম না হয় উপরে গিয়ে ঘুমাস। ইউর টাইম ইজ ওভার। টেবিলের উপর থেকে ক্যাপ নিয়ে মাথায় পরে নেয় ফারিস। তারপর মুখে কালো মাস্ক পরে বেরিয়ে যায়। মাইলস ব্রিজ হোটেল। ফারিস বিলাসবহুল হোটেলের লিফটে উঠে নাম্বার বাটন প্রেস করতে লিফটটি গিয়ে 7 ফ্লোরে পৌঁছায়। লিফট থেকে বেরিয়ে ফারিস আশেপাশে তাকিয়ে রুম নাম্বার 3046-এর সামনে গিয়ে কলিং বেল টিপ দেয়। কাঁধে একটা কালো রঙের ব্যাগ তার। বিছানা আপত্তিকর অবস্থায় বিবস্ত্র হয়ে শুয়ে আছে দুইজন নারী পুরুষ। বারবার কলিং বেল বাজাতেই বিরক্তি নিয়ে অগান্তক উঠে বসে। কয়েকবার কলিং বেল টিপ দিতেই কিছু সময় পরে দরজা খুলে বেরিয়ে আসে একজন মধ্যবয়সী লোক। পরনে তার পাতলা সবুজ রঙের শার্ট আর একটি তাওয়ালে পেঁচানো। মুখে তার বিরক্তিকর ছাপ ফুটিয়ে বলে ওঠে, কাকে চাই? টিভি মিস্ত্রি। লোকটি মুখ থেকে শব্দ বের করে দরজার সামনে থেকে সরে গিয়ে তাকে ভেতরে ঢুকতে দেয়। ফারিস লোকটির অগোচরে ডেভিল স্মাইল দিয়ে ভেতরে ঢুকে যায়। লোকমান একটি চেয়ার টেনে বসে কিছু একটা ভেবে বলে ওঠে, আমি তো রিসেপশনে ফোন দিয়ে বলিনি যে আমার রুমের টিভি নষ্ট হয়ে গিয়েছে, তাহলে আপনি কিভাবে জানলেন? ফারিস ব্যাগ থেকে কিছু বের করতে করতে বলে ওঠে, রুম ক্লিনারকে বলেছে। লোকমান, ও। তারপর লোকমান চৌধুরী আবারও বলে ওঠে, আমি লোকমান চৌধুরী, এই কথা তোমাকে কে বলেছে? ফারিস তার মতো করে কাজ চালিয়ে বলে ওঠে, জানি না স্যার, আমাকে যেই নাম বলেছিল আমি তাই বলেছি। বলে ফারিস হাত থেকে কিছু লোহার তারকাটা মেঝেতে ফেলে দেয়। লোকমান চৌধুরীর নাক কুঁচকে ফেলে। কয়েকদিন আগেও এই টিভি নষ্ট হয়েছে, এখন আবারও। সব বাটপাড়ের দল, টাকা কামানোর ধান্দা। ওইদিকে ফারিস ধীরে ধীরে লোকমান চৌধুরীর পিছনে যায়। লোকমান কিছু বুঝতে মুখ খোলার আগেই ফারিস তাকে ধাক্কা মারতেই
চেয়ার উল্টে মেঝেতে পড়ে যায়। পড়ে গিয়ে লোকমান চিৎকার করে হুঙ্কার ছেড়ে বলে, আমাকে ধাক্কা মেরেছিস? তোকে তো আমি। লোকমান উঠতে নিতে চাইলে ফারিস পা দিয়ে তার মাথায় চেপে ধরে। ঘরের ভেতরে থমথমে নীরবতা। টেবিলের ওপর সাজানো আছে কিছু পুরনো যন্ত্রপাতি, আর মাঝখানে রাখা একটা ধাতব চেয়ার। ফারিস এক হাতে হালকা করে চেয়ারের হাতলে আঘাত করতেই তীব্র এক শব্দে প্রতিধ্বনিত হয়। শব্দ হতেই তার ঠোঁটের কোণে হালকা বিকৃত হাসি ফুটে ওঠে। চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে লোকমান। তার হাত দুটো শক্তভাবে বাঁধা, মুখে কাপড় গুজে রাখা, চোখে স্পষ্ট ভয়। ফারিস ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাতে ধরা এক বৈদ্যুতিক হ্যান্ডপ্রড এক ধরনের পোর্টেবল বৈদ্যুতিক শাস্তি যন্ত্র, যা স্রোত শরীরের ক্ষতবিক্ষত করে দিতে পারে। তোকে আমি গুলি করতে পারতাম কিংবা ছুরি চালাতে পারতাম, কিন্তু এত সহজে তোকে মারলে তুই মৃত্যুর কষ্টটা বুঝবি কিভাবে? ফারিস যন্ত্রটা চালু করে দিতেই বাহ্য শব্দে চারপাশ কেঁপে উঠল। মাটিতে পড়ে থাকা একটি লোহার রড হালকা নড়ে উঠল স্রোতের কম্পনে। ফারিস প্রথমে লোকমানের বাম হাতে হালকা করে যন্ত্রটা ছোঁয়াতেই শরীর কেঁপে উঠল। লোকমান মুখ পাকা করে কাঁদতে লাগলো, চিৎকারের চেষ্টা করলো, কিন্তু মুখ গুজে থাকায় ব্যর্থ হলো। এই তো শুরু, নোংরা কিট। এটা তো তোর জন্য একটুখানি টিস। এখন আসলটা শুরু হোক। ফারিস এবার যন্ত্রটা লোকমানের গলার ডান পাশে চেপে ধরল। তীব্র বৈদ্যুতিক স্রোত কেঁপে কেঁপে গলা দিয়ে মেরুদণ্ড পর্যন্ত ছড়িয়ে পড়ল। লোকমান এবার শরীর পুরো উঁচিয়ে ফেলল। চেয়ারের দড়ি কাঁপতে লাগলো। ফারিস তখন ঠান্ডা গলায় বলে ওঠে, যখন মাকে মেরেছিস জানিস? তার গলার স্বর এমনই কেঁপে উঠেছিল। এখন তুই বুঝবি কাপা কাকে বলে। সে যন্ত্রণা বন্ধ করলো এক মুহূর্তের জন্য। ঘরের বাতাসে পুড়ে যাওয়া চামড়ার গন্ধ। লোকটার মুখে ঘাম আর রক্ত মিশে যায়। এক অদ্ভুত বিকৃতি মুখের ছবি ফুটে উঠেছে। তোর হার্ট এখনো কাজ করছে, খুব ভালো। এইবার তোকে শরীরে এমন জায়গায় হিট দিব যেখানে নার্ভের লাইন আছে, যেন সারা শরীর কাঁপে। খুব তাড়াতাড়ি তুই মরতে না পারিস। বলে আবার লোকমানের পেটের নিচে নার্ভ ক্লাস্টারে যন্ত্রটা চেপে ধরল। কাঁপুনি এমন ভয়ানক যে লোকমানের নাক দিয়ে রক্ত ছড়তে শুরু করলো। চোখ বেরিয়ে আসার মতো। মুখের কাপড়টা খুলতে সে হাউমা করে কাঁদতে লাগলো। লোকমান হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, কে 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 তুই? কেন আমাকে মারতে চাস? ফারিস তার বরাবর সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে মুখ থেকে মাস্ক সরিয়ে বলে ওঠে, আই এম ব্যাক। ফারিসের কথা শুনে লোকমান তার দিকে তাকাতেই 440 ভোল্টের শক খায়। অস্ফুট সুরে বলে ওঠে, ফারিস ইভান। ফারিস পাকা হেসে ওঠে, লোকমান ভয়ে কুঁকড়ে ওঠে। শুকনো ঢুকিলে আমতা আমতা করে বলে, প্লিজ আমাকে ছেড়ে দে, আমি কিছু করিনি। আমি কখন বললাম তুই কিছু করেছিস? প্লিজ মাফ করে দে, ভুল হয়ে গেছে, দয়া কর। ফারিস তাকে দুম করে থাপ্পড় মেরে চিৎকার করে বলে, ভুল তোরা করিস আর শাস্তি পাবি না ভাবছিস? তুই কি ভেবেছিস এমন জঘন্য অপরাধ করার পরে তুই বেঁচে যাবি? আমি সেই আগের ফারিস নই যে ভয়ে কুঁকড়ে যায়। আমি হচ্ছি সেই হার্টলেস নিষ্ঠুর ফারিস ইভান, যে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বলে রুম কাঁপিয়ে হেসে ওঠে। আবার লোকমানের বুকের মাঝে যন্ত্রটা গেঁথে দিল। বৈদ্যুতিক ঝাঁকুনি লোকমান ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে যায়। মুখটা খোলা, তার চোখ ফাঁকা, শরীর পুড়ে কালচে দাগ পড়ে গেছে। ফারিস একবার গা ছাড়ল, যন্ত্রটা বন্ধ করে। ঘরের বাতাস তখন পোড়া চামড়ার গন্ধ, কুকড়ে যাওয়া শরীর আর শূন্য নিস্তব্ধতা। একটি মেয়ে সাদা চাদর গায়ে পেঁচিয়ে লোকমানকে খুঁজতে সদর রুমে এসে এমন ভয়ানক দৃশ্য চোখে চিৎকার করে ওঠে। ফারিস একবার দরজার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে হাতে থাকা ধারালো ছুরি মেয়েটির দিকে ছুঁড়ে মারে। ছুরিটা তার গলার দুই পাশ দিয়ে বেরিয়ে যেতেই মেয়েটি রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে।
ফারিস লুকমানের রক্তাক্ত নিথর শরীরটাকে টানতে টানতে করিডোরের বাইরে নিয়ে সিঁড়ি পর্যন্ত এসে অদৃশ্য হয়ে যায়। নিচের রুমে মোবাইল হাতে নিয়ে এদিক সেদিক পায়চারি করছে শুভ্র। ফোন দিবে কি দিবে না ভেবে অনেকক্ষণ ভেবে চিনতে ডায়াল লিস্টে ঢুকে সে। এই নিয়ে 20 বারের মতো হবে ফোন দিতে গিয়েও দেয়নি। এইবারও সেম হতে নাক কুচকে সাহস করে জান দিয়ে সেভ করে নাম্বারটিতে প্রেস করে। ফোন ঢুকতে রিং হচ্ছে শুনে শুভ্র জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। অন্যদিকে রুমের এসির পাওয়ার ফুল করে গায়ে কাঁথা জড়িয়ে মুখ কিঞ্চিত ফাঁক করে বেঘরে ঘুমিয়ে আছে ইরা। এক পা মেঝেতে আরেক পা খাটে, প্লাস উপরে উঠে আছে, সেদিকে তার খেয়াল নেই। সে ঘুমোতে ব্যস্ত। কানের কাছে কর্কশ কণ্ঠে মোবাইল বেঁচে চলছে, কিন্তু ইরার মধ্যে কোনো ভাবনান্তর নেই। 2 বার ফোন বেঁচে আবার কেটে যেতে শুভ্রর ভ্রু কুচকে তাকিয়ে থাকে, আবার ফোন দেয়। বারবার ফোনের তীব্র শব্দ হতেই এবার ইরা একটু নড়ে ওঠে। বিরক্তি নিয়ে মুখ থেকে শব্দ বের করে আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু ফোন থামার কোনো নাম নেই। ফোনের ওপাশে নাছরবান্দা সেও থামবার নয়। মনে হচ্ছে আজকে সে ইরাকে ঘুম থেকে উঠিয়ে ছাড়বে। বারবার ফোনের তীব্র শব্দে ইরা ঘুমের ঘরে বালিশের তলা থেকে হাতড়ে মোবাইল বের করে রিসিভ করে। রাগ মিশ্রিত ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আপে ওই কোন গোলামের পুত্রে আমার স্বাদের ঘুমটা নষ্ট করছিস? ইরার রাগ মিশ্রিত ধমক শুনে শুভ্র চোখ বড় বড় করে হতভম্ব হয়ে নাম্বার চেক করে। না, নাম্বার তো ঠিকই আছে। আবার ইরা ছাজালো কণ্ঠে বলে ওঠে, কি রে, কথা বলছিস না কেন রে? ইরার কথা শুনে শুভ্র শুকনো ঠুক গিলে কাম সারছে বলে ফোন কেটে দেয়। ফোন কেটে যেতেই ইরা বিরক্তি নিয়ে ফোন রেখে দিয়ে অন্যদিকে ফিরে আবার ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক 12টা। সবাই খাবার খেয়েছে, যার মতো রুমে চলে গিয়েছে অনেক আগেই। টেবিলে বসে খাবার খাচ্ছে শ্রেয়া। খাচ্ছে বললে ভুল হবে, খাবার নিয়ে বসে আছে সে। এক লোকমা ভাত এখনও মুখে দেয়নি। ফারিসকে এই নিয়ে 100+ ফোন দিয়েছে, রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। পাশে আদিবা চৌধুরী চিন্তিত মুখে বসে আছেন। রাদিফ আবার ফারিসের জন্য অপেক্ষা করে। রাত অনেক হয়ে গিয়েছে, ছেলে দুটো এখনও বাড়ি ফিরেনি। কিছু সময় পরে রাদীপ বাসায় আসে। রাদীপকে একা আসতে দেখে আদিবা অবাক হয়। কি রে, তুই একা এলি? ফিল কোথায়? আদিবা চৌধুরী কথায় রাদীপ হতভম্ব হয়ে যায়। কেন কাকিমণি? ভাইয়া তো পার্টি অফিস থেকে আরো আগে বেরিয়ে গেছে কাজ আছে বলে। তোকে কতগুলো ফোন দিলাম, ধরলি না। ফিলকে দিলাম, সেও ধরেনি। তাই আমি ভাবলাম তোরা একই সাথে আছিস। আমার ফোন সাইলেন্ট ছিল, তাই টের পাইনি। ঠিক আছে, আমি ভাইয়াকে ফোন দিচ্ছি, তুমি চিন্তা করো না। রাদীপের কথা শুনে ফ্রেয়ার বুক ঠক করে ওঠে। অজানা ভয় মনে হানা দেয়। সকালের ঘটনা মনে পড়তেই নিজের উপর নিজের রাগ হয়। আজকে একটু বেশি করে ফেলেছি, এই জন্যই কি উনি আমার উপর রাগ করে ফোন রিসিভ করছেন না? পরপর আবার অনেকবার ফোন দেয় সে, কিন্তু এবারও ফোন রিসিভ হয়নি। এবার সত্যি ফ্রেয়ার মনে ভয় কাজ করছে, ফিল ভাইয়ের কিছু হয়নি তো। মনে মনে রাদীপ একবার ফোন দেয়, রিসিভ হয় না। দ্বিতীয়বার দিতে ফোন রিসিভ হয়, কিন্তু ফোনটা অন্য কেউ রিসিভ করে। ফোন রিসিভ হতেই একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসে, হ্যালো। ফারিসের ফোন কোনো মেয়ে রিসিভ করতে দেখে রাদীফের কপাল কুচকে ভ্রু ভাঁজ পড়ে। ফোনের ওপাশে কণ্ঠ শুধু রাদীফের না, ফ্রেয়ার কান অবধি পৌঁছাতে ফ্রেয়া থমকে যায়। মাথা ঘুরে উঠে ফ্রেয়া। অবাক হয়ে রাদীপের দিকে তাকাতে রাদীপ এক নজর ফ্রেয়ার দিকে তাকিয়ে কপালে হাত ঘাউসে চিন্তিত কণ্ঠে বলে, ভাইয়ার ফোন আপনার কাছে কেন? ভাইয়া কোথায়? ফারিসের ফোনে অপরিচিত মেয়ের কণ্ঠ শুনতেই ফ্রেয়ার গলা শুকিয়ে আসে, মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। ঘড়ির কাঁটা তখন রাত 1:30 ছুঁই ছুঁই। ঘর জুড়ে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা। ফ্রেয়া স্থির দৃষ্টিতে রাদীপের দিকে তাকিয়েছে, ঠোঁট শুকিয়ে এসেছে। বুকের মধ্যে চাপা এক যুদ্ধ শুরু হয়ে গেছে। ফিল ভাইয়ের ফোন অন্য মেয়ের কাছে ভাবতে ফ্রেয়ার চোখে পানি জমে উঠেছে, কিন্তু সে শক্তভাবে জল চেপে ধরে বসে আছে। রাদীপ ধীরে ফোনটা কেটে দিয়ে ফ্রেয়ার দিকে তাকায়। ভাইয়া ওয়াশরুমে। ফোনটা রুমে ছিল, তাই অন্য কেউ রিসিভ করেছে। তারপর আদিবাকে উদ্দেশ্য করে বলে,
কাকিমণি, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো, ভাইয়া আসলে আমরা খেয়ে নিব। আদিবা স্বস্তির শ্বাস ফেলে বলে, ঠিক আছে, অনেক রাত হয়ে গিয়েছে, টেবিলে খাবার গরম করা আছে, তোরা খেয়ে নিস। ফ্রেয়াকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দেখে রাদীপ ধমকের স্বরে বলে, তোর আবার কি হলো? খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস? আদিবা, কি রে, কিছুই তো খেলি না, শরীর ঠিক আছে তোর? ফ্রেয়া শুকনো ঢুক গিলে নিজেকে ধাতস্থ করে বলে, আমি ঠিক আছি কাকিমণি, খেতে ইচ্ছে করছে না। তারপর রাদীপের দিকে এক পলক তাকিয়ে ফ্রেয়া রুমে চলে যায়। ফ্রেয়াকে হঠাৎ এভাবে চলে যেতে দেখে রাদীপ বেশ অবাক হয়। তারপর আদিবা চৌধুরী চলে যেতেই রাদীপ চিন্তিত মুখে আবারও বেরিয়ে যায় বাসা থেকে। রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দেয় ফ্রেয়া। তারপর থপ করে পড়ে যায় বিছানায়। বালিশে মুখ গুজে নিজের কান্না লুকানোর বৃথা চেষ্টা করে। তার গার্লফ্রেন্ড থাকতেই পারে, এতে আমার কেন কষ্ট হচ্ছে? উনি তো আর আমাকে ভালোবাসে না। তার জন্য পাগলামো ছিল আমার একতরফা। ফোনের লোকেশন অনুযায়ী বাইক চালিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছায় রাদীপ। মেন রোডের এক পাশে ফারিসের গাড়ি দাঁড়িয়ে আছে, তার পাশে একটি মেয়ে। রাস্তার এক পাশে বাইক থামিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতক নারীর দিকে এগিয়ে যায়। ফারিসের ব্ল্যাক রোলস রয়েস গাড়িটির সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে এক কিশোরী। পরনে তার টপস আর স্কার্ট, সাথে গলায় একটি রুমাল ওড়না ঝোলানো। গাড়ির ড্রাইভিং সিটে অচেতন হয়ে পড়ে থাকা ফারিসের দিকে তার দৃষ্টি স্থির। মেয়েটি পিছনে ঘুরে তাকায়। মেয়েটি ঘুরে তাকাতেই তাকে দেখে রাদীপ অবাক হয়ে যায়। শিফা আপু, তুমি? রাদীপকে দেখে শিফা মুচকি হেসে আশ্চর্য হয়ে বলে, আরে রাদীপ যে তুমি? ভাইয়াকে নিতে এসেছি, কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? আমার এক ফ্রেন্ডের বার্থডে ছিল তাই। কিন্তু তোমার কোন ভাইকে নিতে এসেছো? রাদীপ ফারিসের গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে ওঠে, আমার কাজিনকে। গাড়িতে অচেতন হয়ে পড়ে থাকা ফারিসকে অনেকবার ডাকে, কিন্তু সে কোনো রেসপন্স করে না। গা ছাকিয়ে দিতেই ফারিস কিছুটা নড়ে ওঠে। তা দেখে রাদীপ চেঁচিয়ে বলে, এই ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছ? ভাইয়া। রাদীপের জোরে চেঁচিয়ে বলা কথা তার কান অব্দি পৌঁছাতেই ফারিস পিট পিট করে চোখ খোলে। চোখ দুটো তার অসম্ভব রকমের লাল হয়ে আছে। রাদীপ কপট রাগ দেখিয়ে বলে, তুমি আবার ড্রিঙ্ক করেছ তাই না? ফারিস কিছু বলে না, সিটের সাথে হেলান দিয়ে চোখ বুজে ফেলে। রাদীপ একটা দীর্ঘশ্বাস ছেড়ে শিফার কাছে এগিয়ে আসে। শিফা এতক্ষণ দাঁড়িয়ে থেকে রাদীপ আর ফারিসকে দেখছিল। ফারিসকে তার দিকে আসতে দেখে কিছু বলতে মুখ খোলার আগে রাদীপ বলে ওঠে, কিন্তু ভাইয়াকে তুমি কিভাবে পেলে? শিফা, আসলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গাড়ির জন্য অপেক্ষা করার সময় দেখি উনি গাড়িতে সেন্সলেস হয়ে পড়ে আছে, আর তার ফোন অনবরত বেজে চলছিল। আমি তাকে অনেকবার ডেকেছি, বাট তিনি কোনো রেসপন্স করেনি, তাই আমি বাধ্য হয়ে রিসিভ করেছি। রাদীপ, ও ঠিক আছে, তাহলে চলো শিফা আপু, তোমাকে বাসায় দিয়ে আসি। এত রাতে তুমি এখন গাড়ি পাবে না। রাদীপের কথা শুনে শিফা মৃদু হেসে বলে, ড্রাইভারকে ফোন দিয়েছি, সে গাড়ি নিয়ে আসছে, চিন্তা করো না। রাদীপ, আচ্ছা আমি যাই তাহলে। শিফা ফারিসের দিকে এক পলক তাকিয়ে কাপা গলায় আমতা আমতা করে বলে, রাদীপ, উনি তোমার কেমন ভাই হয়? রাদীপ, আমার কাজিন, মানে আমার বড় চাচুর ছেলে জেফিল চৌধুরী। রাদীপের কথা শুনে শিফা স্তব্ধ হয়ে যায়, থমকে গেছে। সে কিছু বলার ভাষা পাচ্ছে না। মুখ কিঞ্চিত ফাঁক করে অস্ফুট সুরে বলে ওঠে, জেফিল। ততক্ষণ গাড়িও চলে এসেছে। ড্রাইভার গাড়ির হর্ন বাজাতেই শিফা পেছন ঘুরে বলে, আসছে। রাদীপকে চলে যেতে দেখে শিফা দ্রুত পা চালিয়ে তার কাছে যায়। জেফিল কবে দেশে এসেছে? আমাকে বলেনি কেন? রাদীপ ভাবলেশীনভাবে বলে, আসলে ভাইয়া হুট করেই কাউকে না জানিয়ে দেশে এসেছে। তাছাড়া ইহান তো জানে, সে তোমাকে বলেনি? শিফা বলে, না, ইহান তো আমাকে কিছু বলেনি। রাদীপ হাঁটতে হাঁটতে বলে, হয়তো ডাক্তার সাহেব ভুলে গিয়েছে। হতে পারে। তারপর ফারিসের মুখের দিকে তাকিয়ে ভ্রুকুটি করে ফেলে। রাদীপ ড্রাইভিং সিট থেকে ফারিসকে সরিয়ে এসে বসে গাড়ি স্টার্ট দেয়।
রাদিফকে চলে যেতে দেখে শিফা আবার দ্রুত তার সামনে দাঁড়িয়ে বলে, তাহলে তার চেহারার কোনো মিল নেই কেন? শিফার কথা শুনে রাদিফ ভেবেচেকা খেয়ে বলে ওঠে, আসলে ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই সার্জারি করতে হয়েছে। আচ্ছা আমি আসি, তাহলে ইহানকে নিয়ে আমাদের বাসায় যেও। রাদিফের কথাটা কেন জানি তার বিশ্বাস হলো না, যেহেতু জেফিল বিদেশ যাওয়ার আগে তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি, তাই রাদিফের কথাটা না চাইতেও বিশ্বাস করতে হয় শিফার। শিফা একটি মিষ্টি হাসি উপহার দিয়ে ফারিসের দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই আসবো। রাদিফও তাকে একটি মিষ্টি হাসি উপহার দিয়ে দ্রুত গাড়ি স্টার্ট করে এক প্রকার পালিয়ে যায়। ফারিসের গাড়ির চোখের আড়াল হতেই শিফা নিচু স্বরে বলে, যেতে তো হবেই, হারিয়ে যাওয়ার সম্পর্ককে ফিরে পেতে বলে আনমনে হেসে ওঠে। পিছন থেকে ড্রাইভার গাড়ির হর্ন বাজিয়ে বলে, আফামনি যাইবেন না? শিফা ঠোঁট প্রসারিত করেই বলে, শিফা গাড়িতে গিয়ে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। অন্যদিকে ফ্রে এখনও ঘুমাতে পারেনি, মন অস্থির অস্থির হয়ে আসছে তার। বিছানায় এদিক সেদিক ফিরে বিরক্তি হয়ে উঠে বসে। পাশ থেকে পানির গ্লাস নিয়ে ঠকঠক করে পুরো পানিটুকু শেষ করে শব্দ করে টেবিলের উপর গ্লাসটি রেখে দেয়। বিছানায় বসে মোবাইল অন করতেই ফোনের স্ক্রিনে ফারিসের নাম্বারটা চোখে পড়ে। ফোন দিতে গিয়েও কিছু সময় আগের কথা মনে হতেই আর দেয় না। মোবাইল বিছানার উপর ফেলে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফ্রেয়া। অতিরিক্ত টেনশনের কারণে মাইগ্রেনের ব্যথা বেড়ে গেছে। মাথার চুলগুলো অগোছালো হয়ে আছে, চোখের কোণে পানি শুকিয়ে দাগ হয়ে আছে, আর কপালে চিন্তার ভাঁজ ফুটে আছে। কিছু সময় অতিবাহিত হতেই বিছানায় অবহেলায় পড়ে থাকা মোবাইলটা বজ্র শব্দে বেজে ওঠে। ফ্রেয়া বিরক্তির ছাপ ফুটিয়ে চর শব্দ বের করে পাশ থেকে মোবাইল হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। তা দেখে আরও বিরক্তি হয়ে না চাইতেও তা রিসিভ করে। হ্যালো, কে? ফোনের ওপাশ থেকে একটি মেলি কণ্ঠ ভেসে আসে, আমাকে আপনি চিনবেন না, তাই পরিচয় দিয়ে লাভ নেই। আগন্তুকের কথা শুনতেই ফ্রেয়ার কপালের চিন্তার ভাঁজ পড়ে। যদি আপনাকে চিনতেই না পারি তাহলে এত রাতে ফোন দিয়েছেন কেন? আর আমার নাম্বার কোথায় পেয়েছেন? আগন্তুক রকিং চেয়ার পা দিয়ে থামিয়ে দিয়ে বলে ওঠে, রিল্যাক্স মিসেস, এত হাইপার হবেন না প্লিজ, আমরা আস্তে ধীরে পরিচিত হতে পারি। মেয়েটির কথা শুনে ফ্রেয়া অবাক হয়ে বলে, আপনি আমাকে চেনেন? মেয়েটি আবার রকিং চেয়ারে দোল খেতে খেতে বাঁকা হেসে বলে, মিসেস মাহাদিয়া চৌধুরীকে না চিনলে হয় নাকি? মেয়েটির কথা শুনে এবার ফ্রেয়া চটে যায়। কি কখন থেকে মিসেস মিসেস বলছেন আপনি? শুনুন, আমার এখনো বিয়ে হয়নি, ঠিক আছে? তাই প্লিজ দয়া করে মাঝরাতে এসব ফালতু কথা বলা বন্ধ করুন। অগান্তক, তাকে ভালোবাসো? ফ্রেয়া বিরক্তি নিয়ে চেঁচিয়ে বলে, কী সব বালের কথা বলছেন আপনি? কাকে আমি ভালোবাসবো? জেফিল চৌধুরী যে বর্তমানে তোমার কাজিন হয়। জেফিলের নাম শুনতেই ফ্রেয়া কিছুক্ষণ আগের কথা মনে পড়তে রাগ কমে গিয়ে চোখ শীতল হয়ে আসে। তারপর ফ্রেয়া ধীরে কণ্ঠে বলে ওঠে, না, ভালোবাসি না তাকে আমি। ও রিয়েলি? তাহলে সেই দিন নিজের জীবনের মায়া না করে তাকে বাঁচালে কেন? ফ্রেয়া, তাহলে আপনি সেই দিন আমাকে ফোন দিয়েছিলেন। অগন্তক অট্ট হাসি দিয়ে বলে, বুঝে ফেলেছ তাহলে? ফ্রেয়া, আপনি কে? কেন আমাকে ফোন দিচ্ছেন? অগন্তক, আমি কে তার সময় হলে জানতে পারবে। লিসেন, ভালোভাবে বলছি, জেফিলকে ছেড়ে দাও, তা না হলে। ফ্রেয়া, কি করবেন আপনি? অগন্তক, তার সময় হলে বুঝতে পারবে বলে ফোন রেখে দেয়। বিছানায় আচ্ছো অবস্থায় শুয়েছিল ফ্রেয়া। দরজার ঠকঠক শব্দ হতে তার ঘুম ভেঙে যায়। দরজার কড়া আঘাতে শব্দ শুনেও তা পাত্তা না দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। দরজা ধাক্কানোর শব্দ আরও তীব্র হতেই বিরক্তি নিয়ে উঠে বিছানা ছেড়ে উঠে দরজা খুলতে দেখে রাদীপ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। ভাইয়া, তুমি এত রাতে এখানে কেন এসেছ? প্লিজ পরে সব বলবো, আগে ভাইয়ার রুমে আয়। রাদীপের কথা শুনে তার অজানা ভয়ে বুক কেঁপে ওঠে। কাঁপা কাঁপা গলায় বলে, কি কি হয়েছে ওনার?
আগে আমার সাথে আয়, তারপর বলছি। ফ্রেয়া আর কথা না বাড়িয়ে রাদীপের পিছু পিছু ফারিসের রুমে যায়। রুমে গিয়ে দেখে ফারিস বিছানায় উপর হয়ে শুয়ে আছে। সাদা শার্টের কয়েকটা বোতাম খুলে আছে আর ফারিস মাতাল অবস্থা এলোমেলো হয়ে পড়ে আছে। তা দেখে ফ্রেয়া দৌড়ে তার কাছে গিয়ে বিচলিত হয়ে বলে, কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? জেফিল ভাই, প্লিজ কথা বলুন। তার হাত ধরে টান দিতেই দেখে তার হাত কেটে রক্ত শুকিয়ে আছে। তা দেখে ফ্রেয়া হতভম্ব হয়ে যায়। ফারিস মাতাল অবস্থায় বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু শোনা যাচ্ছে না। তাই ফ্রেয়া নিচু হয়ে ফারিসের মুখের কাছে কান নিতেই শুনতে পায়, তুমি কেন চলে গেলে মা? ফারিসের নেশার ঘরে অস্ফুট স্বরে কথা বুঝতে না পেরে তাকে ধাক্কা মেরে বলে, কী সব বলছেন আপনি? পাগল হয়ে গিয়েছেন নাকি? দাঁড়ান, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। ফ্রেয়ার কথা শুনে ফারিস সোজা হয়ে পিটপিট করে চোখ তাকায়। ফ্রেয়া ফার্স্ট এড বক্স নিয়ে খাটায় বসতেই ফারিস এক পলক তার দিকে তাকিয়ে তার কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিয়ে আদরে কণ্ঠে বলে, বউ, একটু আদর করো প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। ফারিসের আকস্মিক এমন কাজে ফ্রেয়া হতভম্ব হয়ে যায়। তার থেকে বেশি অবাক হয় ফারিসের মুখে বউ ডাক শুনে। ফ্রেয়া শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত প্রবাহিত হয়ে কিছু সময়ের জন্য থমকে যায়। উন্মুক্ত পেটে ফারিসের পুরুষালী হাতের ছোঁয়া পেতেই ফ্রেয়া কেঁপে ওঠে। আস্তে আস্তে ফারিসের স্পর্শ এলোমেলো হতেই